প্রবাসের দর্শকরা কি ধরনের গান পছন্দ করে? আপনি যখন পুরনো দিনের গান গান তখন কি এই পুরনো দর্শকরাই কি বেশি আনন্দ পান, নাকি নতুন নবীন দর্শক যারা তারা এই আপনার এই পুরনো গানগুলো কিভাবে নেয়? হাসতে দেখো, গাইতে দেখো পুরানো সেই দিনের কথা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। মজাই আর মজা। যত কথার ঈদ স্পেশালে এক সময়ের বাংলাদেশের সারা জাগানো কণ্ঠশিল্পী, প্রবাসে থেকেও যিনি প্রবাসীদের সুরের মূর্ছনায় আবদ্ধ করে রাখেন, সেই রিয়ানা শারমিন মিশু। শুরুতেই জেনে নেই কেমন আছেন আমাদের এই প্রিয় শিল্পী। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমার তো খুবই ভালো লাগছে, এতদিন পর দেশে এসেছি, তারপরে রোজার ঈদ করলাম, আবার কোরবানি ঈদ করব। ওখানে আমরা ডিফারেন্টভাবে ঈদটা পালন করি, মানে বাংলাদেশে তো কোরবানি ওখানে আমরা বুঝতে পারি না। আমাদের কোরবানির গরু যেমন ফার্মে কোরবানি করা হয়, তারপর আবার সেগুলো বাসায় আর কি হয়তো সেদিনই চেষ্টা করি আমরা মানে ডেলিভারি নিতে, হয়তো পরদিন। কিন্তু আমাদের ঈদের আমেজটা কিন্তু কমে না। আমরা একদম সকাল থেকে রেডি হয়ে সবার বাসায় বাসায় যাওয়া, মানে যেটা এখন বাংলাদেশ থেকে অনেকটা উঠে গিয়েছে মানে ট্রাফিক জ্যামের কারণে, কিন্তু আমরা আবার ওগুলো করি। আমরা অফিস ডে থাকলে আমরা ছুটি নিয়ে নেই, তারপরে সবাই সবার বাসায় যাই, মানে মজাই আর মজা। নিজের হাতে বা নিজের বাড়িতে কোরবানি না দিয়ে ফার্মে কোরবানি দিয়ে, সেই আর নিশ্চয়ই দেশে থাকতে নিজের বাড়িতেই কোরবানি হতো, সেই মজা আর ফার্মে কোরবানি দেওয়ার মজাটা কেমন? মজাটা তো পাই না, কিন্তু আমরা চেষ্টা করি মজাটা বানানোর। যেমন আমরা চাঁদ রাত্রে অ্যারেঞ্জ করি, সবাই আমরা একসঙ্গে ফ্রেন্ডরা মিলে সবাই হয়তো ওয়ান ডিশ করে কারো বাসায় গেলাম, মেহেন্দি লাগাই। মানে আমরা যেহেতু অনেক কিছু দেশের আত্মীয় স্বজনকে সবাইকে মিস করছি, মানে যেটা আগে আমরা এখানে পেতাম সেটা ওখানে আমরা যারা আছি সবাই ফ্যামিলির মতো ওগুলো সব রকম এনজয় করার চেষ্টা করি। সবাই রান্না করি, সবাই সবার বাসায়, সবাই আবার টাইম ফ্রেম দিয়ে দিই যে এই সময় এর বাসায় যাব, ওই সময় ওর বাসায় যাব। সবাই মিলে দল বেঁধে বেঁধে এমন হয় যে একসঙ্গে 50-60 জন আমার বাসায় আসলো, আমরা একদম আমাদের টেবিল বেঞ্চ টপের মধ্যে খাবার সব রেডি রাখি, এক একজন আবার আমি সহ আবার আরেক বাসায় গেলাম। মানে ঈদের দিনই যে সেটাতে আমরা সীমাবদ্ধ থাকি তা না। এটা তো ঈদের কথা বললেন, অনেক শিল্পী কিন্তু অভিযোগও করেন, ভাই আমরা এই এত প্রোগ্রামের কারণে ঈদের আনন্দটা ঠিকমতো করতে পারি না। বাংলাদেশে যেমন এতগুলো চ্যানেল, রাইট, তো অনেক সবাইকে দৌড়াদৌড়ি করতে হয় এই চ্যানেলের স্কেজুল এখানে ওখানে, কিন্তু আমাদের তো আর সেটা না। ঈদ পুনর্মিলনী বা কিছু ওগুলো একটা ডেট আগে থেকে ফিক্স করা হয় যে এর পরের উইকেন্ডে এই সময় এই মানে এই সংগঠনটা করছে, সেই হিসেবে আমরা পালন করি। সো সে কারণে ঈদের মজাটা আবার আমরা খাওয়া দাওয়া, সবার সঙ্গে সবার দেখা, নতুন কাপড় পরে সব ঘোরাঘুরি, ওগুলোর মধ্যেই মানে বেশি আর কি এনজয়টা করা হয়। প্রবাসের দর্শকরা কি ধরনের গান পছন্দ করে? প্রবাসের দর্শকরা কিন্তু আমরা যে 90s-এর যেই গানগুলো রেখে গিয়েছি, মানে যেই গানগুলো তখনকার একটা যে চল ছিল, সেগুলো গান খুব পছন্দ করে। মন শুধু মন ছুঁয়েছে, তারপরে সেই তুমি কেন অচেনা হলে, এই মুখরিত জীবনের চলার পথে ব্যান্ডের গানগুলো, তারপরে ধরেন আমাদের সাবিনা ম্যাম, রুনা মায়লা, লায়লা, শাহনাজ রহমতুল্লাহর গান, মানে এই গানগুলোই কিন্তু আমরা পছন্দ করছি। গানের কথা যেহেতু আসলো, একটু আমরা গল্প তো অবশ্যই করব, দু একটা গান একটু শুনে নেই। চেষ্টা করি সব রকমই কভার করতে। ফোক গানও ট্রাই করছি কিছু, আমার চ্যানেলেও আছে। তো যেমন ব্যান্ডের গান, যেমন মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি, ও সুর শুধু সুর তুলেছে, ও আশা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে। হাসতে দেখো, গাইতে দেখো অনেক কথাই মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। বাচ্চু ভাইকে আমরা হারিয়েছি, আমি খুব মিস করি যে উনি বেঁচে থাকলে আসলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটাকে আরও অনেক দূর নিয়ে যেতেন। বড় বড় মিউজিশিয়ান, গীতিকারকে আমরা হারিয়েছি ওনাদের গানগুলো ধরে রাখতে, মানে ওখানকার যে প্রোগ্রামগুলো হয় ওখানে আর কি ওইগুলো মানে গাইতে চেষ্টা করি আমি সব সময়। যেমন আলাউদ্দিন আলীর গান,
শেষ করো না শুরুতে খেলা, না ভেবো না দীপ জেলে নিভে দিও না। মন যদি নাহি দাও মন তবে নিও না। শেষ করো না শুরুতে খেলা, না ভেঙো না দীপ জেলে নিভে দিও না। এতটুকু জীবন তবু কেন আজও ভালোবাসো না। একে সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার খেতে রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একে সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওই রেল লাইনের ধারে মেঠো পথটার তার পাশে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। প্রবাসী দর্শক এগুলো খুব পছন্দ করে, খুব পছন্দ করে, খুব পছন্দ করে। আমি যেমন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের ওনার কথা সুরের আমি যেমন মাঝে মাঝে ওটা কভার করার চেষ্টা করি। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। 90-এর সময়টা পেয়েছি যখন আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের আসলে একটা রেভলিউশন হয়েছিল। তো আমার কাছে মনে হয় যে তখনকার যে মানে গীতিকার সুরকারদের যে মানে এত সমৃদ্ধ ছিলেন ওনারা, এখন হয়তো এত চ্যানেল মানে অনেক অনেক সুরকার অনেক লিরিসিস্ট হচ্ছে, কিন্তু হয়তো পরে গিয়ে আমরা হয়তো পাবো কিছু ভালো কিছু কাজ, কিন্তু এখনও ঠিক মনে হচ্ছে যে মানে ওগুলোকে ছাপিয়ে যেতে পারছে না। এই সময় কোন গানগুলো আপনার বেশি ভালো লাগে? আমার যেমন সত্যি কথা বলতে কি, যেমন বাপ্পা মজুমদারের গান ভালো লাগে, ফাহমিদা আপার গান ভালো লাগে, সামিনা আপার গান ভালো লাগে, তারপরে বালামের গান পছন্দ হয়, তাহসানের গান ভালো লাগে, মানে এখন তো হাবিবের, ন্যান্সির ওদের গানগুলো যেমন আমি গাইবার চেষ্টা করি। বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না, ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। তারপরে এই যে আমি তোমার মনের ভেতর, হ্যাঁ আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই, ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে। মানে কত ভ্যারাইটি, এই গানগুলো কিন্তু খুব ভালো লাগছে। বাপ্পা মজুমদারের যেমন বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে ওই মেয়েটি কে কে যে, মানে এই গানগুলো তো হচ্ছে অনেক সুন্দর, মানে যেগুলো মানে এগুলো কিন্তু কাল পেরিয়ে যাবে। আপনি শাহনাজ রহমতুল্লাহর কথা বলছিলেন, ওনার কোন গানগুলো আপনাকে খুব কাছে টানে বা খুব গাইতে ইচ্ছে করে?
আমার তো শাহনাজ রহমতুল্লাহ মানে ওনার গান আসলে উনি এত সমৃদ্ধ শিল্পী ছিলেন, ছোটবেলা থেকেই তো শুনে শুনে বড় হয়েছি। যেমন দেশের গান, যেমন আমায় যদি প্রশ্ন করে আলো নদীর কোন দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে কলকাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ। মানে কি আবেদনময়ী গানগুলো, মানে চিন্তা করা যায় না। আর আমি মানে 24 বছর দেশের বাইরে আছি, কিন্তু আসলে হৃদয়ে বাংলাদেশ, মানে এত মিস করি আমি, এবং দেশটাকে ধরে রাখার চেষ্টা করি। এই যে ধরে রাখার চেষ্টা করেন কিভাবে? এই বাসায় আমার কিন্তু রুলস, আমার বাচ্চারা কিন্তু বাংলা কথা বলছে এবং বাংলায় আমাদের সঙ্গে কথা বলতে পারছে, যে এটা একটা আমি বলবো যে আমার চেষ্টাটা সার্থক আলহামদুলিল্লাহ। কারণ আমি ছোটোবেলা থেকে ওদের সঙ্গে আমি কখনো ইংলিশে কথা বলি না, যদিও ওরা ওখানেই জন্ম, ওখানেই বেড়ে ওঠা, কিন্তু আমি সবসময় আর কি চেষ্টা করি ওদের সঙ্গে বাংলা বলতে। এবং ওরা আমি মানে সত্যি ভালো ফিল করি যখন মানে সবাই এখানকার আত্মীয় স্বজনরা সবাই বলে যে ওরা খুব সুন্দর বাংলা বলে, বাংলা গান খুব পছন্দ করে, বাংলা মানে সুরগুলো খুব মানে বোঝে। আমি যখন ছোটোবেলায় ওদের গাইতাম তখন মানে মজা লাগে যে মাইক্রোফোন খালি পেলে ওরা গিয়ে গাওয়া শুরু করতো। এখন অবশ্য ইংলিশটার দিকে যাচ্ছে বেশি, যেহেতু ওদের ওটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু বাংলা গান কিন্তু ওরা বোঝে। এমনি গাওয়ানোর চেষ্টা করেন কি না? আমি গাওয়ানোর চেষ্টা করি, বললাম যে আমি গাই, মানে ওরা দেখে যে মা যখন প্র্যাকটিস করছে দেখা যাচ্ছে ওই গানগুলো ওরাও গাইছে। তো আপনার মতো করে শেখানো যায় না? আপনি যেমন বিভিন্ন অনুষ্ঠানে বলছিলেন যে বাঙালিদের অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান বা বৈশাখী মেলা, নববর্ষ, আর কত উৎসব পার্বণ হয় সেখানে, সেইগুলোতে ওদেরকে গাওয়ানোর চেষ্টা করেন কি না? ওরা যখন ছোট ছিল তখন করেছে অনেক, তো এখন যেহেতু একটু টিনেজার, যেমন 16 আর 18, এই এইজটাতে আসলে ওদেরকে মানে পড়াশোনারও প্রেশার আছে, তো আরেকটু বড় হলে হয়তো আবার ওরা ফিরবে। আপনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকেন, মেলবোর্নে তো প্রচুর অনুষ্ঠান হয় বাংলাদেশে অনেক। আমরা দর্শকরা, আপনি যখন পুরনো দিনের গান গান তখন কি এই পুরানো দর্শকরাই কি বেশি আনন্দ পান, নাকি নতুন নবীন দর্শক যারা বা ওইখানে জন্ম হয়েছে বা ছোটবেলায় গিয়েছেন, তারা এই আপনার এই পুরানো গানগুলো কিভাবে নেন? মানে এই সব প্রোগ্রামগুলোতে বেশিরভাগই দেখা যায় কি আমরা যারা মানে অনেক দিন ধরে প্রবাসী জীবনে আছি তারাই বেশি আর কি দর্শক হিসেবে আসে। মানে ইয়াং জেনারেশন, তাদের বাচ্চা কাচ্চা তারা আবার বাংলা স্কুলে যাচ্ছে, সো তারা ছোটোবেলা থেকে দেখছে এই গানগুলো, তো ওরাও মানে ভালোবেসে বড় হচ্ছে। তারপরে নাচের গ্রুপ আছে। প্রবাসে থেকে এই যে আপনাদের সন্তান বা নতুন যারা যাচ্ছে, অনেকে পড়াশোনা করতে যাচ্ছে, তারা এই বাঙালি সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছে। অনেক চেষ্টা করছি, এবং মানে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম মানে যদি পহেলা বৈশাখের ধরেন, আসলে মেলবোর্ন তো আসলে মেলবোর্ন বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, মানে আসলে অনেক বড় শহর। আমার ভালো লাগে যে ওরাও কিন্তু মানে বিদেশিরা, আমাদের এমপিরা, মিনিস্টাররাও কিন্তু আমাদের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে। তো এইটা কিন্তু অনেক বড়, যেহেতু মাল্টিকালচারাল, তো ওরা খুব রেসপেক্ট করে, এবং আমাদের মানে মিউজিকগুলো মানে আমাদের গানগুলো ওরা খুব অ্যাপ্রিসিয়েট করে। আমাদের নাচের যেমন মাল্টিকালচারাল হয়, তারপরে ধরেন বিভিন্ন মানে ফান্ড রেজিংয়ের যেগুলো বাংলাদেশকে হেল্প করার জন্য, আমি সেইগুলোতে মানে আমার রিমিউনারেশনটা ওভাবেই আর কি চেষ্টা করি যে ওভাবে আমি গান গেলে আমার দর্শকরা আসলে যেন ফান্ডিংটা হয়। আর মাল্টিকালচারাল যখন প্রোগ্রাম হয় অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, আমি চেষ্টা করি ওখানে পার্টিসিপেট করতে, তো এটা একটা অনার আমার জন্য। আপনি যেহেতু শিল্পী ছিলেন, আমরা জানি একজন শিল্পীর শুরুই হয় নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত দিয়ে, সেগুলো গাওয়া হয় কিনা সেখানে? আমি যেমন রবীন্দ্রসঙ্গীতও গাই, তো দেখা যাচ্ছে এখন ইউটিউব চ্যানেলে ঠিকই রাখছি আমি, কিন্তু মানে আজকালকার জেনারেশন একটু ফাস্ট টাইপের গান পছন্দ করে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হয়তো ব্যান্ডের গানগুলো বেশি গাওয়া হচ্ছে। সব সময়ের জন্য মানে প্রচলিত, সবাই জানে সেই গানগুলো, যেমন পুরনো সেই দিনের কথা। একটু শুনি এই গানটা। সেই দিনের কথা ভুলবে কি রে, হায়সে চোখের পাখা, আজ জ্যোৎস্না রাতে
সবাই গেছে বনে আজ জোছনা রাতে সবাই গেছে বনে বসন্তে এই মাতার সমীরণে আজ জোছনা রাতে সবাই গেছে বনে আজ জোছনা রাতে সবাই গেছে বনে। আবার ধরেন মানে প্রোগ্রামের জন্য মানে একটু ফাস্টার টাইপের সবাই পছন্দ করে, যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সঙ্গীত, নজরুল সঙ্গীত কি গাওয়া হয়? নজরুল সঙ্গীতটা আমার একটু কমই করা হয়। আমার গলায় আর কি বলে যে আধুনিকটা বেশি ভালো লাগে সবার কাছে শুনতে। তো তারপরে ধরুন আমি হামনাথ ছোটোবেলা থেকে গেছি। যেমন আমি যদি বলেন ধরেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। তারপরে আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। তো মানে নজরুলের এই ধরনের গানগুলো বেশি আর কি আমি করার চেষ্টা করি। হামনাথ ইংলিশ গানও যেমন কিছু করতে পারি, ধরেন মানে অনেক সময় হয় না যে গিটারের সাথে, যেমন আমি আমেরিকায় গেলাম তখন হঠাৎ করে বললো যে গাইতে হবে, তো তখন আর কি ধরেন ওখানে আমার নিসের বিয়ে হচ্ছে বিদেশি একজনের সঙ্গে, তো তখন বাংলা গান তো ঠিক যাচ্ছে না, হ্যাঁ ইনিমিনি টাপাটিনি ওগুলো করেছি। তো তারপরে দেখলাম যে যেটা নাচতে পারবে সবাই এবং বিয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তখন করলাম হচ্ছে গিয়ে এলভিস প্রেসলির গান। Wise men say only fools rush in, but I can't help falling in love with you, like a river flows surely to the sea. তো চেষ্টা করি, আবার ফোক টাইপেরও বললে তাও চেষ্টা করি। এতদিন ধরে দেশের বাইরে আছেন, সেখানে তো এত সুরকার নেই, গীতিকার নেই, নিশ্চয়ই যেই একজন শিল্পীর যে সহায়তা সবচেয়ে বড় প্রয়োজন ভাষা, সেখান থেকে নিজের বাসার থেকে কতটা সহায়তা পান এই গানটা? আমার ছেলেরা সত্যি মানে ওরা বলে যে মা তুমি মানে ধরে রেখেছো যে এতদিন ধরে করছো। আমি যেমন গত 12-14 বছর ধরে মেলবোর্নে গাইছি, তো তার আগে তো বাচ্চারা ছোট ছিল, তখন তো সময় দিতে পারতাম না। মানে আমাদের মিউজিশিয়ানসের বড় অভাব, মানে সবাই আসলে কাজকর্ম নিয়ে এত বিজি থাকি আমরা, মানে আমিও যেমন যে আমার তো সব কিছু নিজেরকে একা করতে হয়, সেই কাজগুলো গুছিয়ে তারপরে গানের সময় বের করে গাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। এখানে যেমন যারা সত্যি গানের সাথে আছে তারা তো শুধু গানই করছে, দেশের প্রতি ভালোবাসা, সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকে আমরা চেষ্টা করছি ধরে রাখতে, আমাদের পরের প্রজন্মর কাছেও পৌঁছাতে চেষ্টা করি। এই ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়া যেগুলো আছে, টেলিভিশন চ্যানেল, পত্রিকা বা আরও কিছু মিডিয়া হাউস যারা এই গান বাজনা সংস্কৃতি নিয়ে কাজ করেন, তাদের কি করণীয় আছে? কারণ আপনি বলছিলেন যে মেলবোর্নে সবার পক্ষে সম্ভব হয় না আসলে কাজ বাদ রেখে শুধু গান গাওয়া, কিন্তু এখানকার শিল্পীরা শুধু গান গেয়েই যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা যেটি মিউজিশিয়ানস যে নেই, মানে আমরা যেমন গিটারিস্ট ধরেন, মানে আমি একজন যদি গিটারিস্ট পাই, মিউজিশিয়ানস দু একজন পাই, তাহলে কিন্তু অনেক গান আমি গাইতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে প্রোগ্রামের আগে আমাদের রিহার্সেল করারও সুযোগ হচ্ছে না, মানে কেউ সময় দিতে পারছে না। এমনও হয়েছে যে সিডনি থেকে একটা ব্যান্ড এসছে,
আমি স্টেজে গিয়েছি, আমি গান গেয়েছি। আমরা জানি অস্ট্রেলিয়া, কানাডা ইমিগ্রেন্ট কান্ট্রি, অনেক স্কিল মাইগ্রেশন হয় সেখানে। তো এরকম মিউজিশিয়ান এই ধরনের কোনো মাইগ্রেশনের ব্যবস্থা আছে কিনা, সুযোগ আছে কিনা আমার আসলে অস্ট্রেলিয়াতে? এই ব্যাপারে ধারণাটা নেই। মানে হয়তো অনলাইনে সার্চ করলে আর কি দেখা যাবে, কিন্তু মনে হয় না এখন পর্যন্ত আর কি ওরকম মানে বাংলাদেশি মিউজিশিয়ানসদের জন্য আলাদা করে যে ওরকম কিছু। নট অনলি বাংলাদেশি, এটা তো বাইরের মিউজিশিয়ানের হতে পারে, যে সেইখানে যেহেতু লাখ লাখ বাঙালি আছে, লাখ লাখ ইন্ডিয়ান আছে, লাখ লাখ পাকিস্তানি আছে, শ্রীলঙ্কান আছে, তারাও তো তাদের ভাষায় গান গাইতে পারে, তাদের সংস্কৃতিটা ধারণ করতে পারে। সেক্ষেত্রে তো মিউজিশিয়ানটা খুব জরুরি। আমরা যারা মানে ধরেন মেলবোর্নে যে আছি, আমরাও কিন্তু মানে মোটামুটি অনেক ভালো ভালো শিল্পী আছে। তো আমরা যদি একটা মিউজিশিয়ানস আর কি ওখানে রেগুলার মিউজিশিয়ানস পাই, আমরা কিন্তু অনেক ভালো ভালো প্রোগ্রাম সবাইকে উপহার দিতে পারি। কিন্তু আবার দর্শকদের থেকে আকাঙ্ক্ষা থাকে কি দেশ থেকে পুরনো শিল্পীরা আসবে, তো ওই কারণেই হয় কি মানে দেশ থেকে আর কি শিল্পীদের নিয়ে যাওয়া আপনি হয়। শাহ আব্দুল করিমের কথা বলছিলেন, নিশ্চয়ই তার গান ভালো লাগে। তার কিছু গান যদি আপনার কণ্ঠে শুনতে চাই। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, তারপরে ধরেন তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে, সোনা বন্ধু ভইল না আমারে রে, আমি এই মিনতি করি রে, মিনতি করি রে, সোনা বন্ধু ভইল না আমারে রে। মানে ওনার এই গানগুলো মানে এত মাটির কাছাকাছি গান, এত ভালো মানে। আর এখনকার প্রজন্ম যে এখন কোক স্টুডিও বা কিছু এই যে ফোক গানগুলোকে যে তুলে ধরছে, এটা কিন্তু মানে আমাদের এখনকার জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা কিন্তু খুব ভালো একটা পদক্ষেপ আমি বলবো। আপনার লালন সঙ্গীত কেমন লাগে? লালনের গান খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে আমার যেটা মনে হয় যে আমার হয়তো গলাটা লালন টাইপের না, কিন্তু আমি চেষ্টা করি। যেমন চাঁদ গেল বলে একে আজ কারখানা, চাঁদ গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, চাঁদ গেল বলে একে আজ কারখানা, চাঁদ গেল বলে। আমি লালন সঙ্গীতের কথা এই জন্যই বলছি, আমি দেশের বাইরে যারা বাঙালিরা থাকেন, আমি বেশ কিছু অনুষ্ঠানে আমার অংশ নেওয়ার সুযোগ হয়েছে, গিয়েছি, আমি দেখেছি সবাই কেন জানি লালনের গান শুনতে চায়। দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল, সোনা দিয়া বান্ধাইয়াছে ঘর, ও মন রে খুনে ধরল জ্বর, ও মন রে সোনা দিয়া বান্ধাইয়াছে ঘর, ও মন রে খুনে ধরল জ্বর। মানে এক গান থেকে আরেক গানে কিন্তু চলে যাওয়া যায়। হ্যাঁ, মানে এত অদ্ভুত সুন্দর সুন্দর আমাদের গান। আর পুরনো দিনের কি গান আপনার একা একা আপনি গান নিশ্চয়ই অবসর সময় তো একজন শিল্পী গুনগুন তো করতেই হয়। আমি আবার যেমন করি কি, আমি শুধু যে শিল্পী বাংলা গান তা না, আমি বাংলাদেশ একটা মিনি বাংলাদেশ বানিয়ে রেখেছি আমাদের বাসার ব্যাকইয়ার্ডে। আমি কিন্তু বাংলাদেশে বাগান করে ফেলেছি। সেটা দেখেছি, সেটা অনেক জায়গায় দেখেছি, আমি লন্ডনে দেখেছি যে সবজির চাষ করে বাংলাদেশি, লাউ, কুমড়া, তারপর অন্যান্য যে সবজিগুলো, করলা,
এই উস্তা এগুলো কিন্তু প্রচুর দেখেছি। হ্যাঁ, আর সেগুলো কি চাষ করছেন আমি নাকি আপনি? করছি, শুধু সেটা না, যেমন মেলবোর্নে যেমন আমাদের ওয়েদারটা 4 ডেজ সিজনসে বলে, মানে ফ্ল্যাকচুয়েটিং ওয়েদার। ওখানে কিন্তু আমাদের বাজারে, মানে ওনা লন্ডনে বলেন, আমেরিকায় বলেন, ওরা কিন্তু শিম থেকে শুরু করে সব কিছু বাজারে পায়, কিন্তু আমাদের মেলবোর্নে কিন্তু আমি পাচ্ছি না। হ্যাঁ, শিম পাই না, লাল শাক পাই না, তারপরে লাউ শাকের পাতা, হ্যাঁ লাউ পাচ্ছি, চাইনিজ লাউ, অত টেস্টি না। এগুলো বীজ নিয়ে সেখানে লাগানো যায় না? মাটি নিশ্চয়ই উর্বর। খুবই উর্বর, মানে উর্বর মাটি আলাদা কিনতে পাওয়া যায়, তো মাটি যে খুব উর্বর তা না, কিন্তু ধরেন বানিংস বলে একটা জায়গা আছে, ওখানে সব রকম মানে সারালা মাটি, মানে যত আলাদা আলাদা জিনিস, কম্পোস্ট থেকে শুরু করে সব কিছু মিক্স করে আমি তো মানে মোটামুটি মিনি বাংলাদেশ বানিয়ে ফেলেছি। আমি লাল শাক থেকে শুরু করে আমার কাছে শিম হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আসার আগে, আর আমি এসছি এখন, আমার ছেলে পানি দিচ্ছে, মানে অনেক ফুল, দেশি ফুলের রজনীগন্ধা, যেমন আমি গান রেকর্ড করেছি আমার রবীন্দ্রসঙ্গীত, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা। এই গানটা কেন শুনিনি এখন? নীল গগনের ললাট খানে চন্দনে আজ মাখা, বনে বনের হংস মিথুন মেলেছে আজ পাখা, পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কি, ইন্দ্রপুরী কোন রমণে বাসর প্রদীপ জালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। তো এখানে রজনীগন্ধাটার কথা বলি আর কি, যে আমি এতই বেশি ইমোশনাল যে আমি গাছে রজনীগন্ধা ফুটিয়েছি। আপনার ইউটিউব চ্যানেলে আমি ভিন্নধর্মী গান দেখেছি, যেগুলো একটু অপরিচিত। আমার কাছে মনে হয় না যে এটা আমাদের পরিচিত কারো লেখা। সেই গানগুলো কার? আপনি নিজেই কি? আমি আসলে নিজে কিছু মৌলিক গান করছি। আমার প্রথম সুযোগ হয়েছে অবস্কিউর টিপু ভাইয়া, যে সায়েদ হাসান টিপু ভাইয়ের সঙ্গে আমি গান করেছি। ভাইয়া আমার জন্য সুর করেছেন, কম্পোজিশন করেছেন, আর আমি খুবই লাকি। আমার ফার্স্ট গান যেটা রিলিজ হয়েছে গত বছর ফেব্রুয়ারিতে জি সিরিজ থেকে, দাও না আমায়, তো ওই গানটা আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ উনি লিখেছেন। তো এটা আমার একটা অনেক বড় পাওয়া। আরও কিছু কাজ চলছে, দুটো গান আমি রিলিজ করেছি অবস্কিউর টিপু ভাইয়ের সঙ্গে, আরেকটা ব্যান্ডের গান আমার জন্য করেছেন, ওটাও সামনে আসবে। আবার দেশের কিছু মিউজিশিয়ানের সঙ্গে কাজ করেছি, কলকাতায় কিছু মিউজিশিয়ানের সঙ্গে কাজ করেছি, আমার চ্যানেলে আর ওগুলো আছে। আমি দাও না আমায়টা একটু শোনাতে পারি। দাও না আমায় একটুখানি ভাবতে, আমারই মনে তোমারই ছায়া রাখতে, লুকাতে হবে সব বেদনা, তোমাকে পাবার সব সাধনা, এক জীবনে জমা এত ভালোবাসা, বলো রাখবো কোথায় পরাজিত আশা। বাহ, চমৎকার চমৎকার। আরেকটা গান করেছি, ওই গানটা আমার মানে এখন খুব নস্টালজিক ফিল করি, আসলে ছোটোবেলার যে হারিয়ে এসেছি, মানে এখনকার জেনারেশনটা তো ওই ছোটোবেলাটা পাচ্ছে না। যেমন আমরা যে ছেলেদের ঘুড়ি উড়ানো, লাটিম খেলা দেখেছি, আমাদের কানামাছি খেলা, লুডু খেলা, মেয়েদের মানে অনেক কুতকুত খেলা, ওগুলো তো চেষ্টা করেছি ওই ভিডিওগুলো আমার স্টোরি লাইনের মধ্যে আনতে। গানটার লিখেছেন ফারজানা রহমান আপা, আর সুর করেছেন সজীব দাস। গানটা আশা করি মানে সবাই যদি দেখে, মানে এটা সবার জন্য, ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্য আর কি ভালো লাগবে। গানটা হচ্ছে যেমন মানে শুরুটাই খুব মজার। হ্যাঁ, ভাবনাহীন সোনালি দিন, হায় যদি পেতাম টাইম মেশিন, স্মৃতির ঘুরেতে শৈশব
রঙিন আহা স্মৃতির ঘুরেতে শৈশব আজও রঙিন আহ ভাবনাহীন সোনালি দিন আহা। অবশ্য মিউজিকগুলোর সঙ্গে শুনলে মানে হয় কি মানে মৌলিক গানগুলো যেগুলো বা যে কোনো গানই মানে মিউজিকগুলো সহ শুনলে আর কি যেটা বোঝা যায়, হয়তো খালি গলায় ওই ভাইবটা আসে না। সে কারণে আমার সবার প্রতি মানে রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটা রায়হানা শারমিন মিশু, আমার বিটিভিতে এই নামই যেত, তো সে কারণে বাবা মার দেয়ার এই নামেই আমি আবার শুরু করেছি আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল রায়হানা শারমিন মিশু। ওখানে অনেক ধরনের গান পাবেন। আপনার চ্যানেলের খুব জনপ্রিয় একটি গান নিশ্চয়ই তো দু একটি শোনালেন, আরও একটি যদি শুনতে চাই। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীরে ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। অসাধারণ, মানে আমার গানটা আমার নিজেরও খুব পছন্দ। তাই আপনারও পছন্দ। আমার মনে হয় যে মানে মোস্ট অফ দ্য পিপল মানে অনেকেরই খুব পছন্দ। আর আমি চেষ্টা করেছি যে আমাদের নিউ সাউথ ওয়েল বিচে গিয়ে 4 দিন ধরে 4টা খুব সুন্দর জায়গায় ভিডিও শ্যুট করেছি শাড়ি পরে গিয়ে গিয়ে, মানে আমি আমাদের কালচারটা ধরে রেখেছি। আমার যেমন দাও নামাই গানে বা যেমন সিটিতে একদম হার্ট অফ দ্য সিটিতে মেলবোর্নে গিয়ে আমি যখন গান ভিডিও শ্যুট করেছি, আমার আরেকটা গান টিপু ভাইয়ের আয়তন, গানটা হচ্ছে কি দিনে দিনে স্বপ্নগুলো হয় যে পুরাতন, মনের মাঝে বাড়ছে শুধু দুঃখেরই আয়তন, অনুভবে সরল পথে বাঁকা পথের ছায়া, তোমায় ভেবে আমার তবু বাড়ছে ভীষণ মায়া। আমি এই গানটি গাইছিলাম ভিডিও শ্যুটের সময়, মানে ওরা তো অন্য ভাষাভাষীর কিন্তু মাল্টিকালচার, মানে ওরা এসে এসে মানে বিউটিফুল মিউজিক, ইউ লুক বিউটিফুল, লাইক মানে এত কমেন্টস করছিল আবার ফ্রেমের মধ্যে ঢুকে, মানে এত মজা লেগেছে যে আমাদের কালচারের গানগুলো ওরা যে এত পছন্দ করছে, এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া। মানে ভিডিও শ্যুট করতে গিয়ে আর কি আমার ওই ভালো লাগাগুলো আরও বেশি কাজ করে, যে যখন ওখানে আবার আমি শাড়ি পরে গিয়ে গান করছি, ওটা কিন্তু মানে বিদেশিরা খুব অ্যাপ্রিসিয়েট করছে। আমি মেলবোর্নে ট্রামে উঠেছি, নেমেছি, বিচে গিয়ে গান করেছি। যে আপনারা যারা সঙ্গীত নিয়ে কাজ করছেন, বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করছেন, কিন্তু দূরে থাকতে হচ্ছে জীবন জীবিকার জন্য, কিভাবে এইটাকে
আরও সমন্বয় করে মানে এ দেশের পৃষ্ঠপোষকতা সেখানকার পৃষ্ঠপোষকতা কিভাবে এটাকে এক বৃত্তে এনে এই সংস্কৃতিটাকে আরও সমৃদ্ধ করা যায়? আমি যখন আসলে দেশ ছেড়েছি মানে ইটস অলমোস্ট 24 ইয়ার্স এপ্রিলে হয়েছে, তো তখন তো আসলে যোগাযোগের এরকম মাধ্যম ছিল না, কিন্তু এখন আমরা আলহামদুলিল্লাহ মানে আমাদের হাতের মুঠোয় পৃথিবী। তো যেটা যে আমরা কিন্তু ইচ্ছা করলেই মানে বাংলাদেশেও যেমন কোভিডে আমরা দেখেছি যে মানে ধরেন মিউজিশিয়ানসরা ঘরে বসে কাজ করছে, ওয়েব ফাইলগুলো চলে যাচ্ছে, মিক্সিং হচ্ছে, মিক্স মাস্টার হচ্ছে, গান করছে। তো আমরা কিন্তু ইচ্ছে করলেই সেগুলো করতে পারি। আমি চাই যে একটু পৃষ্ঠপোষকতা দেশ থেকে যদি পাই, যেহেতু আমাদের বাংলাদেশে এই সুযোগটা বেশি। বাংলাদেশের এই পৃষ্ঠপোষকতাটা কারা করবে? মানে সরকারি পর্যায় থেকে করবে না বেসরকারি পর্যায়ে? সরকারি পর্যায়ে, বেসরকারি মানে যারা আগ্রহী আর কি, ধরেন আমার মতো যারা মানে আমি সুযোগের অপেক্ষা করছি যে আমার যেমন মানে ইচ্ছে করে যে আমি যদি ধরেন আমাদের কি বলবো মানে ওটিটি প্ল্যাটফর্মে, তারপরে আমাদের সিনেমাগুলোর যে গানগুলো যে হয় মানে চেষ্টা করতে প্লেব্যাক সিঙ্গার হওয়ার, মানে আমি জানি না ভয়েসের টেক্সচারটা এখন তো মানে গানের মাইক্রোফোনে আমি গাইছি না, তো ভয়েস টেক্সচারটা অনেকেই পছন্দ করেছেন বলেছেন মানে বড় বড় মিউজিশিয়ানসরাই। তো আমি যদি একটু পৃষ্ঠপোষকতাটা পাই, আমি যদি একটু স্পন্সরশিপ পাই, আমি অনেক ভালো ভালো গান রেখে যাওয়ার আমার ইচ্ছা। আর আমার একটা ছোট মিউজিক হোম স্টুডিও করেছি, আমাকে অবস্কিউরি টিপু ভাইয়া উনি আমাকে হেল্প করেছেন, আমি সব কিছু কিনেছি। আমি ইচ্ছে করলেই আমি ওখান থেকে ভয়েস পাঠাতে পারি। আমার যেমন নস্টালজিয়া গানটা, ওটা কিন্তু আমি ওখান থেকে ভয়েস পাঠিয়েছি সজীব দাসকে। আবার কলকাতায় যে কাজ করছি আমি কিন্তু ওখান থেকেই মানে আমাকে ওরা ট্র্যাকগুলো করে পাঠায়, আমি ওখান থেকে ভয়েসগুলো পাঠাচ্ছি, ওরা মিক্স মাস্টার করে পাঠাচ্ছে। আমি মানে ভিডিওগুলো ওরা বলে যে মানে অস্ট্রেলিয়ায় যদি ভিডিওগুলো করি তাহলে আর কি মানে মানুষ আর কি খুব পছন্দ করে, যেহেতু একটু নির্মল পরিবেশ, পরিষ্কার মানে পরিচ্ছন্ন আকাশ ওগুলো দেখতে পায়, আমার সেই চেষ্টাটা থাকে। একটা গান রেকর্ডিং করা, মিক্সচার করা, তারপর এডিটিং করা, শুটিং করা অনেক ব্যয়বহুল। মানে সেক্ষেত্রে কিভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করে এটাকে সমৃদ্ধ করা যায় সেটাই চাচ্ছেন আপনি? আমি সেটাই চাচ্ছি যে একটু পৃষ্ঠপোষকতাটা যদি পাই, আমি স্পন্সর সহায়তা যদি পাই, এখানকার মিউজিশিয়ানসরা যদি একটু এগিয়ে আসেন, মানে একটু হেল্প করেন, আমরা সবাই যদি মানে হাত বাড়িয়ে দিই, সবাই সবার জন্য কিছু মানে আমরা ভালো কিছু কাজ, আমার যেমন খুব ইচ্ছে করে যে কিছু ভালো গান রেখে যাওয়ার, যে আমি থাকবো না কিন্তু আমার গানগুলো থাকবে। কলকাতার একজন মিউজিশিয়ানের সঙ্গে কাজ করেছি, 4টা দেশে ভিডিও শ্যুট করেছি। ওটা যেমন গানটা হচ্ছে কি এক জীবন ছদ্মবেশ, মানে আমাদের যে লাইফটা, যে আমি হয়তো মানে এক একটা জায়গায় আমার এক একটা পরিচয়, হ্যাঁ, এক একটা বেশবাস, তো ওটা নিয়ে গানটা তো আমার গানটার আর কি একটু মানে গজল ঘরানার, আবার মানে খুব টাচি আর কি গানটা, আমি একটু শোনাতে পারি। এক জীবন ছদ্মবেশ, মুছে যাওয়া অবশেষ, এক জীবন ছদ্মবেশ, মুছে যাওয়া অবশেষ, এরই মাঝে বেঁচে থাকা, রেখে যাওয়া তাঁরই রেশ, এক জীবন ছদ্মবেশ, মুছে যাওয়া অবশেষ, এক জীবন ছদ্মবেশ, এক জীবনের কত ভার, কত স্বপ্ন অবসান, কত ঋণ সীমাহীন, সফলতা এক নিমেষ, কত ঋণ সীমাহীন, সফলতা এক নিমেষ, এক জীবন ছদ্মবেশ, মুছে যাওয়া অবশেষ, এক জীবন ছদ্মবেশ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ। আমার অনেক নতুন গান আসছে সামনে, অনেক কাজ করছি। আমার চ্যানেল থেকে আপনারা শুনলে আপনাদের মূল্যবান মন্তব্য যদি ওখানে রাখেন, কারণ এখন যেহেতু ইউটিউবের যুগ, আমরা চলে এসেছি মানে সবার কাছে পৌঁছানোর মাধ্যম। আর কিছু যদি পৃষ্ঠপোষকতা পাই, কিছু স্পন্সরশিপ পাই, আমার খুব ইচ্ছে ভালো কিছু গান আপনাদের উপহার দেয়। এই জন্যই অবশ্যই দরকার, সবচেয়ে আগে দরকার যোগাযোগটা বাড়ানো। এই প্রবাসে যারা থাকেন, যারা প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি গান বাজনা নিয়ে আপনারা
গবেষণা করছেন বা এটাকে ধরে রাখার চেষ্টা করছেন। আর এইখানে অবশ্যই সরকারি বেসরকারি পর্যায় থেকে তাদের সঙ্গে যোগাযোগটা থাকলে অবশ্যই দিন শেষে আমাদের বাংলা সংস্কৃতিটাই সমৃদ্ধ হবে। আমার খুব গান শোনাতে ইচ্ছে করে, যেহেতু যখন দেখি যে দর্শকরা খুব পছন্দ করছে আমার গলায় গান শুনতে, আমারও খুব শোনাতে ভালো লাগে। মানে দর্শকের ভালোবাসাই তো আমার সবচেয়ে বড় পাওয়া, একজন শিল্পীর যেটি সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। এক জীবন ছদ্মবেশ মুছে যাওয়া অবশেষ, এক জীবন ছদ্মবেশ মুছে যাওয়া অবশেষ।